তো গুরু সবচেয়ে আগে কথা বলি এই সিনটি নিয়ে, যেখানে রাবণ কোথাও যাচ্ছে কিন্তু তার মুখ কিন্তু এখানে পুরোপুরি রিভিল করা হয়নি। আর এইটা কিন্তু খুব একটা স্মার্ট পয়েন্ট, মুভিটার হাইপ আরো বাড়ানোর জন্য একদম পারফেক্ট। আর তার সামনে আমরা দেখতে পাই বিশাল একটা উড়ন্ত প্রাসাদের মতো কিছু একটা উড়ে যাচ্ছে। এন্ড গুরু ইয়াস, এটাই হচ্ছে রাবণের সেই পুষ্পক বিমান। আর শুনতে অবাক লাগলেও এই বিমানটির ডিজাইন কিন্তু একদম পদ্ম ফুলের মতো। আর রামায়ণের কাহিনী অনুযায়ী এই বিমানটিকে তৈরি করেছিলেন আমাদের ব্রহ্মাজি। কিন্তু এইখানে একটা প্রশ্ন ওঠে যে এই বিমানটার সাইজ আসলে কত বড়। তো এই সিনটি জুম করলে দেখা যায় যে রাবণকে ছোট্ট করে এখানে দেখানো হয়েছে, মানে ভিতরটা কিন্তু সত্যি বিশাল। আর এমনটাও বলা হয় যে এই বিমানটির গতি নাকি আলোর স্পিডের কাছাকাছি। কিন্তু টিজারে পুষ্পক বিমানকে অনেকটাই স্লো ভাবে দেখানো হয়েছে, যা একটু দেখতে অদ্ভুত লাগছে। কারণ রামায়ণের আসল কাহিনী অনুযায়ী যুদ্ধ জয়ের পর রাম কিন্তু এই পুষ্পক বিমানে করেই সীতাকে নিয়ে অযোধ্যায় ফিরেছিলেন। এইবার আসি এই সিনে, যেখানে একটা বিশাল টাওয়ারের মতো কোনো জিনিসকে টানা হচ্ছে, যার ভেতরে গোলা বারুদ অস্ত্র শস্ত্র রাখা রয়েছে। আর দুই পাশে অনেক লোকজন কিন্তু দড়ি দিয়ে টানছে একদম রথের মতো। আর এইটা হয়তো সিনেমার সবচেয়ে ইন্টেন্স ওয়ার সিকোয়েন্স হতে চলেছে। এরপর একটা বিশাল দানবকে দেখানো হয়েছে, কিন্তু না, এটা কিন্তু কুম্ভকর্ণ নয়। কারণ রামায়ণের এই টিজারটি কিন্তু শুধুমাত্র রামকেই ইন্ট্রোডিউস করানো হয়েছে। রামায়ণের বাকি যত ক্যারেক্টারগুলো রয়েছে তার কিন্তু এখানে ফেস রিভিল করা হয়নি। কিন্তু এই দানবের কিন্তু এখানে ফেস রিভিল করা হয়ে গিয়েছে, তার মানে এটা কুম্ভকর্ণ নয়। তো গুরু এইবার একটা ছোট্ট কিন্তু ইন্টারেস্টিং ডিটেলস, যখন রামকে অযোধ্যায় অভিষেক করানো হচ্ছে না, তো তখন পাশে দাঁড়ানো একজন ব্যক্তির পাগড়ির কালার বদলে যাচ্ছে। দ্যাটস ভেরি মিস্টেক ভাই, 2000 কোটি টাকা সিনেমা। তো এই ছোট্ট ডিটেলস গুলো কিন্তু অডিয়েন্সের চোখে পড়বেই পড়বে। তো গুরু এইবার আসি একটা খুবই ইমোশনাল মোমেন্ট, যখন রাম, লক্ষ্মণ আর সীতা বনবাসে যাওয়ার আগে প্রাসাদে দাঁড়িয়ে আছে। এই সিনটা কিন্তু পুরো অন্ধকারে, শুধু আগুন জ্বলছে আর সেই আগুনের তাদের মুখ জ্বলজ্বল করছে, আর বাকি সমস্ত প্রজারা কিন্তু অন্ধকারে দাঁড়িয়ে রয়েছে। মানে এখানে এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে রামজির রাজ্য ছাড়ার মুহূর্ত মানেই অযোধ্যার আলো থেকে অন্ধকারে প্রবেশ। মানে জাস্ট আলোর কম্বিনেশনকে ইউজ করে ডার্কনেসের মাধ্যমে তার ইমোশনকে সিগনিফাই করার ব্যাপারটা কিন্তু জাস্ট ওপি লেগেছে ভাই। একটা রথের চাকা দেখানো হয়েছে, কিন্তু কেন রথের চাকা কেন? মানে মেকার্সরা যদি চাইতেন তাহলে পুরো রথটিকেও দেখাতে পারতেন, কিন্তু শুধু চাকাটাকে দেখালো কেন? ভালো করে দেখলে দেখতে পাবেন যে এই চাকাতে কিন্তু 14খানা স্পোক রয়েছে। মানে আই থিঙ্ক রামের 14 বছরের বনবাসকে সিম্বলিক ভাবে 14খানা স্পোকের মাধ্যমে দেখানো হয়েছে ভাই। জাস্ট ওপি ডিটেলিং ভাই। কিন্তু গুরুলোক, আমার যে ডিটেলসটা সব থেকে বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট লেগেছে, সেটা হচ্ছে এই সিনটা, যেখানে রামজিকে পেছন থেকে কেউ রাম বলে ডাকছে আর তিনি পেছন ফিরে তাকাচ্ছেন। আমার মতে এইটা কিন্তু রামের পিতাজি দশরথের কণ্ঠ হতে পারে। কারণ রামায়ণের কাহিনী অনুযায়ী রামজি যখন বনবাসে গিয়েছিলেন, সেই রাতেই কিন্তু দশরথ রাম রাম বলতে বলতে প্রাণ ত্যাগ করেছিলেন। আর পিতা দশরথ যে রাম রাম বলে ডাকছে না, এই শব্দটা কিন্তু শুধুমাত্র রামজি শুনতে পারছেন, আর কেউ শুনতে পারছেন না। কারণ এই সিনটা দেখলে বুঝতে পারবে যে নৌকোর সেই পাশে কিন্তু লক্ষ্মণ আর সীতা আরামসে গল্প করছে, তারা কিন্তু কোনো ডাক শুনতে পারছে না। তো গুরু এইবার আসি সেই আইকনিক সিন, যেখানে রাম ধনুক তুলবেন আর ভেঙে ফেলবেন, আর এখানেই তার সঙ্গে সীতার বিয়ে হয়ে যাবে। এইটা হচ্ছে পুরো সিনেমার অন্যতম হাইলাইট পয়েন্ট, কারণ এইটাই হচ্ছে সীতার স্বয়ম্বর সভা। এন্ড সর্বশেষে কথা বলি যে মুভিটির মিউজিক স্কোর বানিয়েছে হান্স জিমার এন্ড এ.আর. রহমান। ভাই এখানে কোনো কিছু বলার দরকার নেই, কারণ সিনেমাটির মধ্যে যদি কোনো মাইনাস পয়েন্ট থাকলেও থাকতে পারে, কিন্তু রামায়ণের মিউজিক কিন্তু অডিয়েন্সকে পুরো মাইথোলজিক্যাল ডিভাইন ফিল করিয়ে দেবে। তো গুরু বাস আজকের জন্য এতটাই। আর হ্যাঁ, যদি এরকমই হিডেন ডিটেলস, ব্রেকডাউন, রিভিউ দেখতে চাও, তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে টাইমলাইন বাংলা। আর দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিও নিয়ে।